বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের যে লেকচারটি দেব সেটা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, মানে কল্যাণ অর্থনীতির উপর আজকের প্রথম লেকচার, এবং এটা দিচ্ছি 2021 সালের সেপ্টেম্বরের 1 তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে কল্যাণ অর্থনীতির আমি পুরো লেকচারটা ইউটিউবে শেষ করেছি, কিন্তু আগের লেকচারগুলো কোনোটিতে সাউন্ডে কিছু প্রবলেম বা মোবাইল ক্যামেরায় থাকার কারণে ওগুলা পুরাতন ক্লাস লিখে দেবো, ওগুলা দেখার প্রয়োজন নাই। এখন থেকে নতুন ক্লাসগুলো তোমরা দেখবে। কল্যাণ অর্থনীতি আমাদের মাস্টার্স বলো আর দ্বিতীয় বর্ষ বলো, প্রত্যেকটা বর্ষের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা প্রশ্ন আসে। আমরা জানি যে আমাদের অর্থনীতির একটা শাখা আছে, এটা হচ্ছে নরমেটিভ, যেটাকে আমরা বলি নীতিবাচক অর্থনীতি। এই কল্যাণ অর্থনীতি অর্থাৎ ওয়েলফেয়ার ইকোনমিক্সটা হচ্ছে এই নীতিবাচক অর্থনীতির একটা কি অংশ। কল্যাণ অর্থনীতি সম্পর্কে যেটা প্রাথমিক যে ধারণা সেটা আমরা পাই এসসি পিগুর নিকট হতে। বিখ্যাত অর্থনীতিবিদ এসসি পিগু যে কল্যাণ অর্থনীতির আমরা প্রাথমিক ধারণা এটা পেয়েছি এসসি পিগুর নিকট হতে। তখন এই মতাদর্শের যারা ছিলেন তারা বিশ্বাস করতেন আন্তঃব্যক্তির উপযোগ তুলনীয়। মনে করো দুজন ব্যক্তি, এ একজন ব্যক্তি আর বি আরেকজন ব্যক্তি, এই এ এবং বি ব্যক্তির মধ্যে উপযোগ তুলনা করা যায়। কোনো একটি পদক্ষেপ নেওয়ার কারণে এ ব্যক্তির উপযোগ বেড়েছে, বি ব্যক্তির উপযোগ কমেছে। এক্ষেত্রে এ ব্যক্তির উপযোগ বি ব্যক্তির উপযোগের তুলনায় বেশি বেড়েছে না কম বেড়েছে, এটা কম্পেয়ার করা যায়। এই নীতিতে ওনারা বিশ্বাসী। এটাকে বলা হয় আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয়। এবং এই মতবাদের যারা, ওনাদের বক্তব্য হচ্ছে যে ধনীদের নিকট হতে সম্পদ যদি আমরা দরিদ্রের দিকে যদি ট্রান্সফার করতে পারি, তাহলে ধনীর কল্যাণ হ্রাসের চেয়ে দরিদ্রের কল্যাণ অধিকারে বৃদ্ধি পাবে এবং অর্থনীতির কল্যাণটা বৃদ্ধি পাবে। কল্যাণ অর্থনীতির আধুনিক ধারণাটা যিনি এনেছেন তিনি হচ্ছেন ইতালির বিখ্যাত অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো। প্যারেটোর বক্তব্যের মূল বিষয় হচ্ছে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়। কারণ উপযোগ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়, যার ফলে আমার উপযোগ আর তোমার উপযোগ এটা তুলনা করা সম্ভব নয়। আমি একটি আপেল থেকে কি পরিমাণ উপযোগ পেয়েছি আর তুমি কি পরিমাণ উপযোগ পেয়েছো, এই দুটো কম্পেয়ার করা সম্ভব নয়, যেহেতু এটা মনস্তাত্ত্বিক। আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়, এই নীতি থেকে বিশ্বাসী প্যারেটো বিশ্বাসী। এবং ওনারা বিশ্বাস করেন কারো কোনো ক্ষতি না করে যদি একজনের কল্যাণ বৃদ্ধি করার সুযোগ থাকে, তাহলে আমরা বুঝবো অর্থনীতির কল্যাণ বৃদ্ধির কি রয়েছে, সুযোগ রয়েছে। কল্যাণ অর্থনীতির ভালো মন্দ, লাভ ক্ষতি, সম্পদের বন্টন, কাম্য না অকাম্য ইত্যাদি নিয়ে কি করে আলোচনা করে। এটি হচ্ছে কল্যাণ অর্থনীতি, যারা সমাজের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করে, সেটি হচ্ছে কল্যাণ অর্থনীতি। তোমাদের একটা প্রশ্ন আসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যদি বলি এটা খ বিভাগে, যে অর্থনীতির কল্যাণ পরিমাপের উপাদানসমূহ আলোচনা করো। এই জন্য আমি হেডিং দিয়েছি কল্যাণ পরিমাপের উপাদানসমূহ। অর্থনীতির কল্যাণ পরিমাপের উপাদানসমূহ আজকে আলোচনা করব।
কথাটা শুরু করার আগে একটা কথা বলছি, যখন লেকচারটা শেষ হবে তখন স্ক্রিনে দেখবে এক জায়গাতে দেখবে একটা ছোট্ট মেয়ের ছবি, ওখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। এরপরে দেখবে তোমার সেকেন্ড ইয়ারের মাইক্রোইকোনমিক্সের প্লেলিস্ট দেওয়া আছে, সেকেন্ড ইয়ারের গণিতের। এগুলোতে ক্লিক যদি করো তাহলে কি পাবে, যে একসাথে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। যদি তুমি বের করতে না পারো তার অভিজ্ঞ কারোর সাথে কি করবে, আলাপ করবে। আসো এখন আমরা কি করব, আলোচনা করব কল্যাণ পরিমাপের উপাদান সমূহ। 1 নম্বর উপাদান হিসেবে আমরা লিখছি জাতীয় আয়। অর্থাৎ জাতীয় আয়কে আমরা কল্যাণ পরিমাপের একটা অন্যতম নির্ণায়ক হিসাবে কি করতে পারি, চিহ্নিত করতে পারি। তোমরা জানো অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের বক্তব্য হচ্ছে যদি কোনো অর্থনীতির জাতীয় আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ধরে নিতে পারি ওই অর্থনীতির কল্যাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সুতরাং জাতীয় আয়টাকে আমরা অর্থনীতির কল্যাণ পরিমাপের একটা নির্ণায়ক হিসাবে কি করতে পারি, চিহ্নিত করতে পারি। তবে এটি নিয়ে সমালোচনা আছে। সমালোচনা কি? সমালোচনা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি পেতে পারে, কিন্তু মাথাপিছু জাতীয় আয় কি হয়ে যেতে পারে, কমে যেতে পারে। আর মাথাপিছু জাতীয় আয় যদি কমে যায় তাহলে তো অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে না, বরং হ্রাস পাবে। এই জন্য মাথাপিছু জাতীয় আয়কে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ জাতীয় আয় না, মাথাপিছু জাতীয় আয়। অনেকে মনে করতে পারো যে জাতীয় আয় বৃদ্ধি পেলে তো মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, এটা বৃদ্ধি পাওয়ার কথা। আসলে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়টা জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়। তো অর্থনীতিতে যদি জনসংখ্যা যদি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং জাতীয় আয় বৃদ্ধির তুলনায় যদি জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পায় তাহলে মাথাপিছু আয় তো কমে যেতে পারে। যেমন একটা দেশের জাতীয় আয় মনে করে 1000 টাকা, আর জনসংখ্যা হচ্ছে মনে করো 10 জন, তাহলে মাথাপিছু জাতীয় আয় কত, 100 টাকা। এখন মনে করো জাতীয় আয় বৃদ্ধি পেয়ে হয়ে গেল দ্বিগুণ, না 1800 টাকা, দ্বিগুণের চেয়ে কম, কত হলো 1800 টাকা। আর জনগণ আমরা 5 বছর পরে বা একটা হিসাব করে দেখলাম, বা 10 বছর পরে জাতীয় 1000 থেকে হলো কত, 1800 টাকা। আর জনগণ হয়ে গেল দ্বিগুণ, 20 জন। আগে ছিল 10 জন, এখন দ্বিগুণ 20 জন। আর জাতীয় 1800 হয়েছে, দ্বিগুণের চেয়ে কম হয়েছে। এখন কিন্তু মাথাপিছু আয় কত, 90 টাকা। এখন মাথাপিছু আয় হচ্ছে 90 টাকা, মানে একজন ব্যক্তির আয় হচ্ছে কত, 90 টাকা। তাহলে তুমি লক্ষ্য করো জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগে একজন ব্যক্তির আয় ছিল 100 টাকা, এখন একজন ব্যক্তির আয় হচ্ছে 90 টাকা। পার ক্যাপিটা ইনকামটা কি হয়ে গেছে, কমে গিয়েছে, মাথাপিছু আয়টা কমে গিয়েছে। তাহলে এই মাথাপিছু আয় যদি কমে যায় তাহলে কিন্তু অর্থনীতির কল্যাণ কিন্তু হ্রাস পাবে। এই জন্য যে অ্যাডাম স্মিথ যেভাবে বলেছেন যে জাতীয় আয় বৃদ্ধিকে প্রাধান্য দিতে হবে, পরবর্তীতে অর্থনীতিবিদরা বলেছেন না, মাথাপিছু জাতীয় আয়কে গুরুত্ব দিতে হবে। এরপরে আরো কিছু কথা আছে। আসলে কি মাথাপিছু আয় দিয়ে কি অর্থনৈতিক কল্যাণ পরিমাপ করা যাবে? বর্তমানে অর্থনীতিবিদরা বলছেন না, বন্টনটাও কি করতে হবে, দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মাথাপিছু আয় অনেক কি বেশি, কিন্তু বন্টনের ক্ষেত্রে এত অসাম্য থাকে, মানে বন্টনের ভিতরে এত অসাম্য থাকে, ঠিক আছে, ভারসাম্যহীনতা থাকে, যার ফলে দেখা যায় যে মাথাপিছু আয় বেশি হতে পারে কিন্তু 10% লোকের নিকট সমস্ত সম্পদ আর 90% লোকের অবস্থা
খুবই খারাপ। অতএব কোনো সমাজের যদি বন্টন যদি সুষম না হয়, কাম্য অবস্থায় যদি না থাকে, তাহলে অর্থনৈতিক কল্যাণ বাড়বে না। এই জন্য মাথাপিছু আয়ের পাশাপাশি বন্টনকেও কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার হচ্ছে বেনথামের নির্ণায়ক। কার নির্ণায়ক? বেনথাম। 2 নাম্বার পয়েন্টটা কি? বেনথামের নির্ণায়ক। বেনথামের নির্ণায়কটা কি? বেনথামের নির্ণায়ক হচ্ছে, যদি মনে করো সমাজ কোন একটা পরিকল্পনা গ্রহণ করলো, সমাজ কোন একটা পরিকল্পনা কি করলো, গ্রহণ করলো। দেখো আগে দেখে নাও লেখা আছে, কি আছে? বেনথামের নির্ণায়ক, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি কথা বলছি, এখন না দেখলেও চলবে। সমাজ কোন একটা পরিকল্পনা গ্রহণ করলো, যেমন আমাদের দেশের সরকার যে আমাদের অর্থনীতির কল্যাণ বৃদ্ধি করার জন্য, অর্থনীতির সমৃদ্ধি আনার জন্য কখনো দ্বিবার্ষিক পরিকল্পনা নিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চবার্ষিক পরিকল্পনা কি করে, গ্রহণ করে। তো এই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণের কারণে যদি দেখা যায় যে কম সংখ্যক লোকের হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অধিক সংখ্যক লোক কি হয়েছে, লাভবান হয়েছে, তাহলে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ বেনথামের নির্ণায়ক অনুযায়ী অর্থনৈতিক কোনো পরিকল্পনার কারণে যদি অধিক সংখ্যক লোকের কল্যাণ বৃদ্ধি পায়, সংখ্যাগরিষ্ঠ লোকের কল্যাণ বৃদ্ধি পায়, এবং সংখ্যালঘিষ্ঠ লোকের যদি কল্যাণ হ্রাস পায়, কিন্তু কল্যাণ বৃদ্ধি পেয়েছে সংখ্যাগরিষ্ঠ লোকের, তাহলে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে। যেমন একটা উদাহরণ দেই, যেটা তোমরা প্রায় দেখো, যেটা আমাদের দেশেও ঘটেছে, আন্দোলন হয়ে থাকে, বিভিন্ন কিছু হয়ে থাকে, যে একটা কয়লা খনি হবে এক জায়গাতে। সরকার স্থির করলো যে এখানে একটা কয়লা খনি সে করবে, একটা কয়লা খনি সে এখানে করবে। তো এই যে কয়লা খনিটা করবে, এইটা করার জন্য সরকার কি করে, এই তো কয়লা খনির জায়গা এবং আশেপাশের যে জায়গাগুলো, এই জায়গাগুলো সরকার অধিগ্রহণ করে। এর মানে ওই কয়লা খনি যেখানে করবে, সেখানকার আশেপাশে যে স্থায়ীভাবে বসবাসকারী লোকজন, তাদেরকে বাস্তুহারা করে, তাদেরকে একটা ক্ষতিপূরণ দেয় জমির, বলে তোরা অন্য জায়গায় কি করে চলে যাও। সরকার জমিটা অধিগ্রহণ করে সেখানে কয়লা খনিটা স্থাপন করে। এই জমি অধিগ্রহণ করতে স্থানীয় অধিবাসীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তারা তখন এটাকে বাধা দেয়, এটাতে তাদের কল্যাণ কি হয়, হ্রাস পায়। কিন্তু যদি দেখা যায় যে এই কয়লা খনি যদি এখানে স্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার কি হবে, সাশ্রয় ঘটবে, এবং আমরা শক্তি সম্পদ যেটা আমদানি করি, সেটা আমদানির পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে, এবং দেশের কল্যাণ কি হবে, বৃদ্ধি পাবে। অধিকাংশ মানুষ কি হবে, উপকৃত হবে, অধিকাংশ মানুষের কল্যাণ বৃদ্ধি পাবে। কিন্তু যেখানে কয়লা খনি স্থাপিত হবে, সেখানকার লোকরা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দেশের অধিকাংশ মানুষ লাভবান হবে। অর্থাৎ সংখ্যালঘিষ্ঠদের ক্ষতি হচ্ছে, সংখ্যাগরিষ্ঠদের লাভ হচ্ছে। এক্ষেত্রে বেনথামের নির্ণায়ক বলছে মানে সরকারের কয়লা খনি স্থাপন করাটা যৌক্তিক, এতে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে বেনথামের নির্ণায়ক। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে কি করলাম, বলার চেষ্টা করলাম। এখন হচ্ছে কার্ডিনালিস্ট নির্ণায়ক। কার্ডিনালিস্ট নির্ণায়ক। কার্ডিনালিস্ট নির্ণায়ক তোমার শব্দটা দেখি আশা করি বুঝতে পেরেছ। কার্ডিনালিস্ট মানে কি, যে সমস্ত অর্থনীতিবিদরা উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করেন, তাদেরকে কার্ডিনালিস্ট অর্থনীতিবিদ, ইকোনমিস্ট কি করা হয়, বলা হয়। কার্ডিনালিস্ট নির্ণায়ক হচ্ছে, যদি সমাজের সংখ্যাগত উপযোগ পরিমাপ
সংখ্যাগত উপযোগের পরিমাণ বৃদ্ধি পায়, সংখ্যাগত উপযোগের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে অর্থনীতির কল্যাণ কি হবে? হ্রাস পাবে। সংখ্যাগত উপযোগের পরিমাণ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ যারা কার্ডিনালিস্ট তারা বিশ্বাস করেন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়, উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। মনে করো 1 টাকার উপযোগ 1 ইউটিল, ইউটিল হচ্ছে উপযোগ পরিমাপের একক। এটা আসলে এখানে বিস্তারিত ব্যাখ্যা করা আমার সম্ভব নয়, এই জন্য বলছি আমি যখন সেকেন্ড ইয়ারে এসেছি, আমি ফার্স্ট ইয়ার পড়ে এসেছি, ফার্স্ট ইয়ারের উপযোগ ইউটিলিটি অধ্যায় এই বিষয়টা আমি ব্যাখ্যা করেছি যে 1 টাকা সমান 1 ইউটিল। আমি একটা আপেলের জন্য 10 টাকা ব্যয় করলাম, তাহলে 1 টাকার সমান যদি 1 ইউটিল হয়, তাই 10 টাকায় 10 ইউটিল। এর মানে হচ্ছে ওই আপেলের জন্য আমি 10 টাকা ব্যয় করেছি, এর অর্থ হচ্ছে ওই আপেল থেকে আমি 10 ইউটিল উপযোগ পেয়েছি। 10 টাকার সমান উপযোগ পেয়েছি, 1 টাকার সমান 1 ইউটিল যদি ধরে নিই, 10 ইউটিল আমি উপযোগ পেয়েছি। যদি ওই আপেল থেকে যদি আমি 10 ইউটিলের কম উপযোগ পেতাম, তাহলে আপেলের জন্য আমি 10 টাকা ব্যয় করতাম না। যাক, তাই উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। এবং ওনাদের বক্তব্য হচ্ছে কোনো অর্থনৈতিক পরিকল্পনার কারণে যদি সমাজের মোট সংখ্যাগত উপযোগ যদি বৃদ্ধি পায়, তাহলে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ওনারা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধরে নিয়েছেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? সেটা হচ্ছে দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ঠিক একইভাবে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থের প্রান্তিক উপযোগ হ্রাস পায়, এটা অর্থের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থের প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ মানে কি? মানে অর্থের শেষ একক হতে প্রাপ্ত উপযোগ। যেমন আমি একটা কথা বলি, বুঝতে সুবিধা হবে। যেমন একজন ধনী ব্যক্তি, তিনি একাধিক শিল্প কলকারখানার মালিক, ওনার পকেট থেকে 100 টাকা পড়ে গেল, হারিয়ে গেল। স্বাভাবিক 100 টাকা হারিয়ে যাওয়ার কারণে ওনার খারাপ লাগবে। সেটা কি খুব খারাপ লাগবে? সারাদিন কি ওনার মন খারাপ থাকবে? মোটেই না। এক্ষেত্রে ওনার খারাপ লাগার পরিমাণ একেবারেই কি সামান্য, আরে 100 টাকার আমি হারিয়ে ফেললাম, এর বেশি কিছু না। অন্যদিকে এই 100 টাকা যদি একজন ভিক্ষুক যদি হারিয়ে ফেলে, একজন স্ট্রিট বেগার, অর্থাৎ রাজপথে যে একজন ভিক্ষুক যদি হারিয়ে ফেলে, রাস্তার ভিক্ষুক যদি হারিয়ে ফেলে 100 টাকা, তার এই 100 টাকার দুঃখে সে রাস্তায় গড়াগড়ি দিয়ে এদিক সেদিক করে সে কান্নাকাটি করবে আর বলবে আমার সব শেষ, আমি 100 টাকা হারিয়ে ফেললাম। তাহলে একজন 100 টাকা হারানোর পর তেমন কোনো অনুভূতি নাই, আরেকজনের অনুভূতি আছে। এর কারণ হচ্ছে ধনী ব্যক্তির নিকট প্রচুর টাকা, এই জন্য 100 টাকার গুরুত্ব তার কাছে খুবই কম, তার প্রান্তিক উপযোগ কম, এই জন্য তার উপর তেমন কোনো প্রভাব পড়েনি টাকা হারিয়ে যাওয়ার কারণে। অন্যদিকে দরিদ্র ব্যক্তি যে তার কাছে টাকা খুবই সামান্য হওয়ার কারণে 100 টাকার গুরুত্ব মানে প্রান্তিক উপযোগ খুব বেশি, এই জন্য সে প্রতিক্রিয়া বেশি দেখিয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো যে এই কার্ডিনালিস্ট নির্ণায়ক অনুযায়ী যদি বন্টনটা যদি সুষম হয়, তাহলে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে। বন্টন যদি সুষম হয়, অর্থনীতির কল্যাণ বৃদ্ধি পাবে। আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মনে করো আমাদের অর্থনীতিতে 2 জন ব্যক্তি আছে, জাতীয় আয় হচ্ছে 1000 টাকা। অর্থনীতিতে কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি আছে, জাতীয় আয় 1000 টাকা। এই 1000 টাকার ভিতরে এ ব্যক্তি, ওনার ইনকাম হচ্ছে 800 টাকা, আর বি ব্যক্তির ইনকাম হচ্ছে কত? 200 টাকা। তাহলে 800 টাকা আর 200 টাকা মানে জাতীয় আয় কত হচ্ছে? 1000 টাকা। আমরা ধরে নিচ্ছি যে 100 টাকার উপযোগ হচ্ছে 100 টাকার উপযোগ সমান 8 ইউটিল। আমরা ধরে নিচ্ছি 100 টাকার উপযোগ 1 ইউটিল, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে প্রত্যেক অতিরিক্ত 100 টাকাতে
উপযোগ 1 ইউটিল করে হ্রাস পায়। অর্থাৎ প্রথম 100 টাকার উপযোগ 8 ইউটিল, পরের 100 টাকার উপযোগ 7 ইউটিল, পরের 100 টাকার উপযোগ 6 ইউটিল, এর পরের 100 টাকার উপযোগ 5 ইউটিল, এর পরের 100 টাকার উপযোগ 4 ইউটিল। মানে ক্রমার্ষণ প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, এবং এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে যত 100 টাকা যোগ হবে প্রান্তিক উপযোগ ততই কমে আসবে। তাহলে এখন তুমি দেখো এ ব্যক্তির মোট উপযোগ কত, তার কাছে কত আছে, 800 ইউটিল আছে, 800 টাকা আছে। তাহলে প্রথম 100 টাকার জন্য সে উপযোগ পাচ্ছে কত, 8 ইউটিল, পরের 100 টাকার জন্য 7 ইউটিল, এর পরের 100 টাকার জন্য 6 ইউটিল, পরের 100 টাকার জন্য 5 ইউটিল, পরের 100 টাকার জন্য 4 ইউটিল, পরেরটার জন্য 3 ইউটিল, পরেরটার জন্য 2 ইউটিল, এর পরেরটার জন্য 1 ইউটিল। অর্থাৎ তার মোট উপযোগ হচ্ছে 8 আর সাথে 15, 21, 26, 30, 33, 35, 36। একটু বোঝার চেষ্টা করো যে এ ব্যক্তির কাছে কত টাকা আছে, 800 টাকা আছে। তাহলে 800 টাকা দেখো, এই 100, এই 100, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা। 800 টাকাকে আমি 8 ভাগ করলাম। আমি কি বলেছি, প্রথম 100 টাকার উপযোগ কত, 8 ইউটিল। তাহলে প্রথম 100 টাকার উপযোগ 8 ইউটিল, এরপর ক্রমার্ষণ প্রান্তিক উপযোগ বিধির কারণে নেক্সট 100 টাকা করতে উপযোগ 1 ইউটিল করে হ্রাস পায়। তাহলে যখন আমার 200 টাকা হবে, অর্থাৎ দ্বিতীয় 100 টাকার 7 ইউটিল, যখন 300 টাকা হবে তৃতীয় 100 টাকার 6 ইউটিল, 400 টাকা যখন আমার হবে চতুর্থ 100 টাকার 5 ইউটিল, 500 টাকা হলে পঞ্চম 100 টাকার 4 ইউটিল, 600 টাকা হলে 6 নাম্বার 100 টাকার 3 ইউটিল, 700 টাকা হলে তোমার 7 নাম্বার 100 টাকার 2 ইউটিল, 800 টাকা হলে লাস্ট 100 টাকা, মানে 8 নাম্বার 100 টাকার উপযোগ 1 ইউটিল। ঠিক আছে, এগুলো সবগুলো যোগ করলে কত পেয়েছি, 36 ইউটিল। আর বি ব্যক্তির উপযোগ আমি দরিদ্র ব্যক্তি ধরতে পারি, কারণ এ ব্যক্তির তুলনায় তার টাকা কম। তার প্রথম 100 টাকার উপযোগ আমরা 8 ইউটিল ধরেছি, আর দ্বিতীয় 100 টাকার উপযোগ 7 ইউটিল, মোট কত, 15 ইউটিল। এই দেখো, আশা করি বুঝতে পেরেছ যে আমার এই ব্যক্তির কাছে কত আছে, 800 টাকা আছে। আর এই ব্যক্তি যদি 100 টাকা যদি হারিয়ে ফেলে তখন তার 700 টাকা থাকবে, আর ওই লাস্ট 100 টাকা হারিয়ে ফেলার কারণে তার উপযোগ 1 ইউটিল হ্রাস পাবে। আর আমার দরিদ্র ব্যক্তি যদি 100 টাকা যদি হারিয়ে ফেলে, তো তার 100 টাকা যেটা হারাবে সেটা দ্বিতীয় 100 টাকা, কারণ প্রথমটা 8 ইউটিল, এরপরে 100 টাকা রুজি আয় করলে তার 7 ইউটিল উপযোগ। অর্থাৎ ওই 100 টাকা হারিয়ে ফেললে তখন প্রথম 100 টাকা থাকবে, তার উপযোগ ত্যাগ হবে কত, 7 ইউটিল। এই জন্য দরিদ্র ব্যক্তির উপযোগ ত্যাগ বেশি হয় বলে সে রিয়্যাক্টটা বেশি করবে। দরিদ্র ব্যক্তির উপযোগ হচ্ছে 15 ইউটিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন সমাজের উপযোগ কত, সমাজের উপযোগ হচ্ছে 36 যোগ 15 সমান কত, 51 ইউটিল। সমাজের উপযোগ হচ্ছে 51 ইউটিল। সমাজের উপযোগ হচ্ছে 51 ইউটিল। এই যে আমি লিখলাম 51 ইউটিল। কার উপযোগ, সমাজের উপযোগটা হয়ে গেল 51 ইউটিল। আশা করি তোমরা দেখো বুঝতে পেরেছো কিনা, ভালো করে লক্ষ্য করো। জি, এখন আমরা কি করব, আমরা ধরে নিলাম যে আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সুষম, আয়ের বন্টনটা হচ্ছে সুষম। সরকার এমন পদক্ষেপ গ্রহণ করলো যে এমনভাবে ট্যাক্স আরোপ করলো, এখান থেকে 300 টাকা চলে গেল বিদের পকেটে। 300 টাকা চলে গেল কার পকেটে, বিয়ের পকেটে চলে গেলে 300 টাকা। সরকার কর আরোপের মাধ্যমে এই ব্যবস্থাটা নিল। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমার ডাক্তার দেখাতে 300 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে সরকার যদি আমাকে 300 টাকা দিয়ে দেয়, আমার ধনীর থেকে গরিবকে 300 টাকা দিয়ে দেয়, তাহলে গরিবের আয় 300 টাকা বাড়বে না, বাড়বে। সরকার কি করলো, আমাকে 300 টাকা এইভাবে দিল না, না দিয়ে সে কি করলো, যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সে 300 টাকা দিয়ে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলো। ওখানে আমি গেলাম, আমি ডাক্তার দেখালাম, ফ্রি দেখালাম। এর মানে কি, যে আমার যে 300 টাকা আয় ছিল
যেটা আমি ডাক্তারের তলে ব্যয় করার কথা ছিল, ব্যয় করলে কত হতো? 0 হতো ব্যালেন্স। ঠিক আছে, এই আয়টা সরকার আমাকে না দিয়ে ঘুরিয়ে কি করলো? দিল স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে। এটা আসলে কার আয়? এই যে স্বাস্থ্য কেন্দ্রে কি করছে? সরকার বিনিয়োগ করছে, মানুষ ফ্রি চিকিৎসা পাচ্ছে সরকারের মাধ্যমে। আসলে এটা কার? সরকার ট্যাক্সের মাধ্যমে জনগণের পকেটে কি করছে? আয়টা দিচ্ছে। আর জনগণ এই টাকাটা ব্যয় করার কথা ছিল স্বাস্থ্যকেন্দ্রে বা শিক্ষা ব্যবস্থায়। ঠিক আছে, হ্যাঁ, ওইটা জনগণের পকেটে টাকা দিলে জনগণ সরাসরি ব্যয় করতো, কিন্তু জনগণের পকেটে সরাসরি টাকা না দিয়ে টাকাটা শিক্ষা প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকেন্দ্রে দিচ্ছে। এইভাবে সরকার টাকাটা দেয়। এই ফলশ্রুতিতে কি হলো? যে সরকারের এই সিস্টেমের কারণে 300 টাকা ট্যাক্স আরোপ করার কারণে এ ব্যক্তির আয় হয়ে গেল 500 টাকা, আর বি ব্যক্তির আয় বের হয়ে গেল 500 টাকা। এখন দেখো তো আমার এ ব্যক্তির টোটাল উপযোগটা কত। প্রথম 100 টাকায় 8 ইউটিল, পরে 100 টাকায় 7 ইউটিল, এরপরে 100 টাকায় 6 ইউটিল, এরপরে 100 টাকায় 5 ইউটিল, এরপরে 100 টাকায় 4 ইউটিল। 500 টাকা হয়ে গেছে। 100, 200, 300, 400, 500 মুছে ফেলি, কারণ তার কাছে মোট কত টাকা আছে? 500 টাকা আছে। তাহলে প্রথম 100 টাকার উপযোগ তার কাছে কত? 800 ইউটিল। এরপর যদি তার আয় আরো 100 টাকা বৃদ্ধি পায়, তাহলে ক্রমশন প্রান্তিক উপযোগ বৃদ্ধির কারণে দ্বিতীয় 100 টাকার উপযোগ হচ্ছে 7 ইউটিল। যেহেতু আমরা ধরে নিয়েছি উপযোগ 1 ইউটিল করে হ্রাস পাচ্ছে, তুমি যদি 2 ইউটিল করে বলতে তাহলে 5 ইউটিল হতো। এরপরে 100 টাকার 6 ইউটিল, পরে 100 টাকার 5 ইউটিল, পরে 100 টাকার কত? 4 ইউটিল। মোট কত হলো? 8, 7, 15, 21, 26 আর 4 কত? 30। এ ব্যক্তির মতো বি ব্যক্তিরও তো আয় 500 টাকা, অত বি ব্যক্তিরও 8, 7, 6, 5, 4 কত? 30 ইউটিল। সমাজের উপযোগ কত হবে? 30 যোগ 30 সমান কত? 60 ইউটিল। ঠিক আছে, তাহলে দেখো আগে সমাজের উপযোগ কত ছিল? 51 ইউটিল। বন্টন যখন আমরা সুষম করলাম, সমাজের উপযোগ কত হলো? 60 ইউটিল। কত বেড়েছে? 9 ইউটিল কি হয়েছে? বেড়েছে। 9 ইউটিল কি হয়েছে? বেড়েছে 60 ইউটিল। আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। তাহলে কি দেখা গেল? যে কার্ডিনালিস্ট নির্ণায়ক অনুযায়ী ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি যদি কার্যকর থাকে আর যদি সম্পদের যদি সুষম বন্টন হয়, তাহলে অর্থনৈতিক কল্যাণ কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে আছে প্যারেটো নির্ণায়ক। এবং আমাদের যে কোর্স, যেটা এই কোর্সটা কল্যাণ অর্থনীতি আমরা বলেছি, কিন্তু আসলে কোর্সটা হচ্ছে কি? আমরা সংক্ষেপে বলি প্যারেটো। অধ্যায়টার নাম হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, কল্যাণ অর্থনীতি, আর আমরা সংক্ষেপে বলি কি? প্যারেটো। কারণ আমাদের সিলেবাসে আলোচনা হয়েছে প্যারেটোর উপর বেশি। তো এরপর কার্লডর হিক্স নির্ণায়ক, কার্লডর হিক্স সিটোবস্কি কি আছে? নির্ণায়ক আছে। স্যামুয়েলসন বার্গসনের সামাজিক কল্যাণ অপেক্ষক আছে। তো বেশি গুরুত্ব হচ্ছে প্যারেটো। এবং এই প্যারেটো যে আধুনিক কল্যাণ অর্থনীতির প্রবক্তা, ওনার মতে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়। আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়, নট কম্পারেবল। প্যারেটো নির্ণায়ক। হ্যাঁ, প্যারেটো নির্ণায়কটা কি একটা বুঝে নি। প্যারেটো নির্ণায়ক হচ্ছে যে একজনের কোনো একটা পরিকল্পনার কারণে, অর্থনৈতিক পরিকল্পনার কারণে একটা পক্ষের ক্ষতি হলো, আরেকটা পক্ষের কল্যাণ বৃদ্ধি পেল। যেহেতু আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়, সো এর মাধ্যমে কল্যাণ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে কোনো মন্তব্য করা যাবে না। যেহেতু আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়, সেহেতু আমরা যদি কোনো অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে কারো ক্ষতি না করে কমপক্ষে একজনের কল্যাণ যদি বৃদ্ধি করতে পারি, তাহলে বুঝতে হবে যে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি করার সুযোগ আছে। প্যারেটোর কথাটা মন দিয়ে শোনো। কারো কোনো ক্ষতি না করে কমপক্ষে সমাজের কমপক্ষে একজন ব্যক্তির কল্যাণ যদি কি করা যায়? বৃদ্ধি করা যায়, তাহলে আমরা বুঝবো অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি করার সুযোগ আছে। তাহলে এই যে দেখো, যে আমরা অনেক সময় যে বলি যে ধনীর কল্যাণ হ্রাস করি, গরিবের কল্যাণ যদি বৃদ্ধি করতে পারি, যেহেতু দরিদ্র লোকদের সংখ্যা সমাজে কি বেশি, এর ফলে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পাবে। প্যারেটো কিন্তু এই মতের অধিকারী নন, কারণ গরিব আর ধনীর ভিতরে যে কল্যাণ তুলনা করা,
উনি বিশ্বাস করেন আন্তঃব্যক্তির উপযোগ তুলনীয় নয়, অর্থাৎ এইভাবে কল্যাণ বৃদ্ধি পাবে মন্তব্য করা যাবে না। ওনার বক্তব্য হচ্ছে কারো কোনো ক্ষতি না করে কমপক্ষে যদি একজনের কল্যাণ বৃদ্ধির সুযোগ থাকে কোনো পরিকল্পনার মাধ্যমে, তাহলে বুঝতে হবে যে কল্যাণ বৃদ্ধির সুযোগ আছে। আর একটি অর্থনীতি তার কাম্যস্তরে তখনই পৌঁছায় যখন এই অবস্থা হতে বিচ্যুত হলে কারো লাভ করতে হলে কারো না কারো ক্ষতি করতে হবে, কারো লাভ করতে হলে কারো না কারো ক্ষতি করতে হবে। মনে করো যে একটা অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই স্টেজে আছি। এখন এই স্টেজটা কাম্য কিনা, প্যারেটোর দৃষ্টিকোণ হতে কাম্য কিনা সেটা বোঝার জন্য আমরা একটা অর্থনৈতিক পরিকল্পনার কারণে আমি এই স্টেজে আসলাম। একটা অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে হয় এইটাতে বা এইটাতে আসলাম। যদি প্যারেটো দৃষ্টিকোণ হতে কাম্য হয়, তাহলে অন্য কোনো অবস্থায় যদি আমরা উপনীত হই, তাহলে কারো না কারো ক্ষতি করে কারো কল্যাণ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই স্টেজে যদি কারো কল্যাণ বৃদ্ধি করতে গিয়ে কারো ক্ষতি করতে হবে, এই স্টেজও কারো কল্যাণ বৃদ্ধি করতে গিয়ে কারো ক্ষতি করতে হবে, তখন আমরা বলবো যে এইটা হচ্ছে প্যারেটোর দৃষ্টিকোণ হতে কাম্য স্তর। অর্থাৎ প্যারেটোর দৃষ্টিকোণ হতে কাম্য স্তরে পৌঁছানোর পর সমাজ যদি অন্য কোনো স্তরে যায়, সেক্ষেত্রে কারো না কারো ক্ষতি করে কারো কল্যাণ বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এখন মনে করো দেখা গেল যে আমি আরেকটা স্টেজ পেলাম, এদিকে একটা স্টেজ পেলাম, মনে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে একটা স্টেজ পেলাম। এই স্টেজে দেখা গেল যে এখানে কারো ক্ষতি না করে এই স্টেজে কমপক্ষে একজনের কল্যাণ বৃদ্ধি করা হয়েছে। এখানে কারো ক্ষতি না, এখানে যে কল্যাণের যে অবস্থা ছিল, হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিলে তোমাদের সুবিধা হবে। মনে করো এ ব্যক্তির কল্যাণ হচ্ছে 10 ইউটিল আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে 5 ইউটিল। এখানেও এ ব্যক্তির কল্যাণ হচ্ছে 10 ইউটিল আর বি ব্যক্তির কল্যাণ হচ্ছে 6 ইউটিল। অর্থাৎ যে কল্যাণ স্থির রেখে একজনের কল্যাণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। অতএব এইটার চেয়ে এইটা বেটার, এইটা সামাজিকভাবে কাম্য প্যারেটোর দৃষ্টিকোণ হতে। তখন কিন্তু এটা কাম্য হবে না। অর্থাৎ কাম্য সে তখনই হবে যখন আমি এই স্টেজ এমনকি এই স্টেজে যদি যাই, কারো কল্যাণ বৃদ্ধি করতে হলে কারো ক্ষতি করতে হবে। কিন্তু যদি দেখা যায় এমন কোনো স্তর পাওয়া গিয়েছে যে কল্যাণ বৃদ্ধি করা গিয়েছে কারো ক্ষতি না করে, তখন এটা কাম্য স্তর হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্যারেটোর কথাটা দুটো পয়েন্ট আবার বলছি, লাস্ট আর রিপিট করব না। এক, কারো ক্ষতি না করে যদি কমপক্ষে একজনের কল্যাণ বৃদ্ধি করার সুযোগ থাকে, তাহলে বুঝতে হবে অর্থনীতির কল্যাণ বৃদ্ধি করার সুযোগ আছে। 2 নম্বর পয়েন্ট, সমাজ যখন কাম্য স্তরে পৌঁছাবে তখন সেই স্তর হতে বিচ্যুত হলে কারো কল্যাণ বৃদ্ধি পাবে এবং তার বিপরীতে কারো কল্যাণ হ্রাস পাবে। অর্থাৎ কাম্য স্তর হতে বিচ্যুত হলে। প্যারেটোর আলোচনা শেষ। 5 নম্বর নির্ণয়টা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত। ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্ত কি? ভোক্তা একটা পণ্যের জন্য 10 টাকা দাম দিতে প্রস্তুত, মনে মনে সে 10 টাকা দাম দিতে প্রস্তুত। এই দাম সে দিতে চায় তার উপযোগের ভিত্তিতে, কিন্তু বাজারে এই পণ্যের দাম হচ্ছে 8 টাকা। অতএব ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে 2 ইউটিল। আবার মনে করো বিক্রেতা এই পণ্যটা তার প্রোডাকশন কস্ট অনুযায়ী 60 টাকা দিয়ে বিক্রয় করতে রাজি, কিন্তু বাজারের দাম কত? 8 টাকা। বিক্রেতা মানে উৎপাদনকারীর উদ্বৃত্ত হচ্ছে 1 ইউটিল, কারণ বিক্রেতা যে দামে বিক্রয় করার প্রত্যাশা করে বাজার দাম যে তার চেয়ে বেশি হয়, তার পার্থক্য হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। এখন ভোক্তার উদ্বৃত্ত আর উৎপাদকের উদ্বৃত্ত, অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক অবস্থার যদি পরিবর্তন ঘটে, তাহলে ভোক্তার উদ্বৃত্ত বৃদ্ধি পেতে পারে এবং উৎপাদকের উদ্বৃত্ত হ্রাস পেতে পারে। আবার উৎপাদকের উদ্বৃত্ত বৃদ্ধি পেতে পারে, ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পেতে পারে।
যদি নেট উদ্বৃত্ত যদি বৃদ্ধি পায়, নেট উদ্বৃত্ত যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত 5 ইউটিল হ্রাস পেয়েছে আর উৎপাদকের উদ্বৃত্ত 7 ইউটিল বৃদ্ধি পেয়েছে, তাই সমাজের উদ্বৃত্ত 2 ইউটিল বৃদ্ধি পেয়েছে। কারণ সমাজটা কিন্তু শুধু ভোক্তাকে নিয়ে নয়, ভোক্তা এবং উৎপাদককে নিয়ে। তাহলে অর্থনীতির কল্যাণ কি হবে? বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতির কল্যাণ পরিমাপের 5টা নির্ণায়ক আলোচনা করেছে, আরও নির্ণায়ক থাকতে পারে, গুরুত্বপূর্ণ 5টা নির্ণায়ক আলোচনা করেছে। এখন তোমরা দেখবে যে, দয়া করে একটু দেখবে, এখন স্ক্রিনে কিন্তু কি আছে ভাসবে, যে তোমার একটাতে আছে ছোট্ট মেয়ের ছবি, এটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেল। এরপরে আছে মনে করো যে মাইক্রো ইকোনমিক্স সেকেন্ড ইয়ারের প্লে লিস্ট দিয়ে দেবো বা মাস্টার্সের প্লে লিস্ট দিয়ে দেবো। ক্লিক করলে ওখানকার ক্লাসগুলো কি করবে, সমস্ত ক্লাস একসাথে পেয়ে যাবে। আর আরেকটা কথা বলছি, মোবাইল দিয়ে যখন কি করবে ক্লাসটা দেখবে, দয়া করে যে এই ঠিক মোবাইলের উপরে এখানে দেখবে একটা ক্লিক করলে এই ধরে 3টা ফুটা পাবে, এই ফুটাতে ক্লিক করবে, করে ওপেন ইন ইউটিউব দেবে, তখন সরাসরি ইউটিউব থেকে ক্লাসটা দেখতে পারবে। ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ভালো হবে, কারণ মোবাইলের ইউটিউবটা দেখবে ইউটিউব লেখা, সম্ভবত অ্যাপল ফোন ছাড়া বাকিগুলোতে এটা দেখায়। ওকে, আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে যদি একটু লাইক টাইক যদি দাও, যদি ভালো লাগে বলছি, তাহলে এই ক্লাসটা ইউটিউব অনেকের কাছে কি করবে, পৌঁছে দেবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। খুব কম সময়ের ভিতরে 2 নম্বর ক্লাস নিয়ে আসবো।